অন্ধকারে ভালো করে কোনো কিছুই দেখতে পাচ্ছিল না আনন্দ। তবে যেটা সে শুনতে পাচ্ছিল সেটা হলো চাপা একটা নিঃশ্বাসের শব্দ। কিন্তু শব্দটা কোথায় থেকে যে আসছে তা বোঝা যাচ্ছে না। শব্দটা যেন এই ঘরের ভিতর থেকেই আসছে, কিন্তু কিন্তু এই ঘরে তো কারোর থাকার কথা নয়। তাহলে আর অন্ধকারও এত গভীর যে ভালো করে কিছু দেখাই যায় না। আলোটা জ্বালাবো কিভাবে? দেশলাইটা কোথায়? হ্যারিকেনটাই বা কোথায়? তোর কিছুই তো জানি না। বারবার বলেছিলাম বিশুকে যাওয়ার সময় অন্তত সব কিছু ঠিক করে রাখতে। তোর এমন সময় বাইরের দিকে একটা শব্দ হলো। বারান্দার কাছ দিয়ে যেন কিছু একটা দৌড়ে গেল। এমন একটা শব্দ শুনতে পেয়ে আনন্দ আর থাকতে না পেরে দরজাটা খুলে ফেলল। বাইরে ঘুটঘুটে অন্ধকার, অমাবস্যার রাত, তাই আকাশ জুড়ে কালো মেঘের চাদর একেবারে মুড়ে গিয়েছে। মেঘলা আকাশের বুকে এক ফোঁটা আলো অবশিষ্ট নেই। চারিদিকের গুমট ভাবটা জানান দিচ্ছে যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি নামবে। তার উপর শনশন শব্দে একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। এই অন্ধকারের মধ্যে হুট করে বাইরে বেরিয়ে পড়াটা ঠিক হবে না। তবু আনন্দ বেরিয়েছিল। একবার থমকে দাঁড়িয়ে চারপাশটা তাকিয়ে দেখতে লাগলো সে। অন্ধকারের মধ্যে লম্বা বারান্দার এক পাশে কিছু দেখা যায় না। শব্দটা এইখান থেকেই এসেছে একটু আগেই। কেউ যেন দৌড়ে চলে গিয়েছিল এখান থেকে। আনন্দ নিজের মনেই বলল, একা একা বাড়িতে থাকবো না। আমি আগেই বলেছিলাম, আমাকে একা একা রেখে চলে গেল বিশু। একই অচেনা জায়গা, তার উপরে এই রাতের অন্ধকার। এই টর্চটা যে কোথায়, আর দেশলাইটা বা কোথায়? তোর আমার কিছু ভাল লাগছে না। মনে হচ্ছে এখান থেকে এক ছুটে পালিয়ে যায়। সবেমাত্র আনন্দের এমন একটা কথা মনে হয়েছে। ঠিক এমন সময় খুব কাছেই হঠাৎ করে কে যেন একটা খুব খুব করে কেশে উঠল। আর তারপরেই চাপা হাসির শব্দ যেন আনন্দের কানের পাশ থেকে হাওয়ার মতন ছিটকে চলে গেল সামনের দিকে। আনন্দ পিছনে ঘুরে তাকালো। সঙ্গে সঙ্গে দেখতে পেল বাড়ির এক পাশে ওই যে বকুল গাছটা আছে, ওই বকুল গাছটার তলায় অন্ধকারে ঘাপটি মেরে কেউ যেন দাঁড়িয়ে আছে। হ্যাঁ রে, বিশু এলি নাকি? এই বিশু, এই কথা বলছিস না কেন? দেখ দেখ, ভয় দেখাস না ভাই। আমি বেশ বুঝতে পারছি আমায় ভয় দেখানোর জন্য তুই এসব করছিস। ভয়ের সঙ্গে সঙ্গে যেন একটা অস্বস্তি আনন্দর গোটা শরীরে ছড়িয়ে পড়েছিল। বিশু যদি এমন সময় চলে আসে তাহলে তো আর কোনো চিন্তা নেই। বারান্দা দিয়ে খানিকটা এগিয়ে গেলেও উঠোনের কাছে নামতে পারল না আনন্দ। তার যেন মনে হলো ওই বকুল গাছের তলা থেকে অচেনা একটা গলায় কে যেন বলছে, বাইরে বেরিয়ে আয়, বেরিয়ে আয় বাইরে। মুরগিটা কোথায়? কোথায় গেছে মুরগিটা? আনন্দ কেমন চমকে উঠল। মুরগি? কোন মুরগির কথা বলছে লোকটা? আশ্চর্য, এই পাগল নাকি? আর এই লোকটাই বা কে? গলাটা বিশুর মতো তো নয়, কেমন যেন অদ্ভুত বয়স্ক একজনের গলা। আর সেই লোকটার ফ্যাঁস ফ্যাঁসে চাপা স্বরটাও একেবারে দূর থেকে ভেসে আসছে বলেই কি এমন অদ্ভুত শুনতে লাগছে। আনন্দ একটু চমকে উঠলেও একবার গলা তুলে বলল, এই এই কে রে ওখানে? এই সামনে আয় দেখি। আনন্দ ভাবল গ্রামের কেউ নিশ্চয়ই তাকে ভয় দেখাতে চাইছে। তার মানে বিশু ঠিকই বলেছিল। তার গ্রামের বাড়িটা এতদিন ধরে পড়ে থাকায় গ্রামের লোকেরা এই বাড়িটাকে আড্ডার ঠেক বানিয়ে ফেলেছিল।
আর এখন আনন্দ যেহেতু চলে এসেছে, তাই ওকে ভয় দেখিয়ে তাড়াতে চাইছে। বকুল গাছের তলা থেকে আবার একটা হাসির মতো শব্দ ভেসে এলো। তারপরেই কে যেন বলে উঠল, তোদের ভয় দেখাতে তো আমি আসিনি, মুরগিটা ফেরত দিয়ে দে। কেন নিয়ে এলি মুরগিটা? ফেরত দিয়ে দে মুরগিটা, দে বলছি। আরে আরে দূর, সেই এক কথা তখন থেকে বলে যাচ্ছে। আরে কিসের মুরগি? কোন মুরগি? মুরগি তো আমি আনিনি। এই কে রে তুই? তবে রে, দাঁড়া তো, এই দাঁড়া। কথাটা বলতে বলতে আনন্দ প্রায় লাফিয়ে পড়ল উঠোনের উপরে। লোকটাকে ধরার জন্য প্রায় এক দৌড়ে বকুল গাছটার কাছে চলে গেল। তারপরে বকুল গাছের তলায় দাঁড়াতেই আনন্দর গোটা শরীর জুড়ে যেন একটা ভয় ও আতঙ্ক শিরশির করে নেমে গেল শির দাঁড়াবে। বকুল গাছের তলায় কোথাও কেউ নেই। একটু আগে অন্ধকারের মধ্যে দেখতে পাওয়া সেই লোকটাও নেই। চারপাশে ঘটঘটে অন্ধকারের মধ্যে যেন ঠান্ডা হাওয়া আনন্দকে চারপাশ থেকে চাপটে ধরছে। আনন্দর কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। মনে হলো ঘাড়ের কাছে যেন ঠান্ডা একটা নিঃশ্বাস এসে পড়ছে। কোনো রকমে আনন্দ ধীরে ধীরে মুখটা তুলতেই সে দেখতে পেল বকুল গাছের একটা ডালের ওপরে দুটো পা জড়িয়ে ধরে কে যেন উল্টো হয়ে ঝুলছে। আর তার মাথা লম্বা চুলগুলো নিচের দিকে ঝুলে পড়েছে। তার মুখটা ভালোভাবে দেখা না গেলেও চোখের ভিতর থেকে ঠিকরে বেরিয়ে আসা দুটো লাল টকটকে বলের মতো জিনিস যেন আনন্দর চোখের উপরে এসে পড়ছে। টপ টপ করে রক্তের মতন কিছু একটা আনন্দর কাঁধের কাছে এসে পড়তেই সে শুনতে পেল সেই গলা। কোথায় মুরগিটা? বলেছিলাম না মুরগিটা ফেরত দিয়ে দে মুরগিটা। আমার কথা শুনলি না তো আমার কথা? ভয়ে আতঙ্কে কেমন যেন পাথরের মতন হয়ে গিয়েছিল আনন্দ। তবু কাঁদো কাঁদো গলায় কোনো মতে বলল, কোন মুরগির কথা বলছিস? তুই কে? তুই গাছের উপর থেকে অমনভাবে ঝুলে রয়েছিস কি করে? আর আর আমি কিছু জানি না, কিছু। আমায় ছেড়ে দে আমায়। এতক্ষণে আনন্দ সে বুঝতে পেরেছিল গাছের ওপর থেকে উল্টো হয়ে ঝুলে থাকা ওই মূর্তিটা কখনো মানুষ হতে পারে না। তবে ওটা কি? ঠিক এমন সময় সেই বুড়োটা সুর করে ডাকতে লাগলো, আয় আয় আমার লক্ষ্মী, চলে আয়, আমার কাছে ফিরে আয়। যে তোকে রেখেছে ধরে, বেরিয়ে আয় তার সব বাঁধন ছিঁড়ে। আয় 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 আমার লক্ষ্মী, চলে আয় আমার কাছে ফিরে, যে তোকে রেখেছে ধরে, বেরিয়ে আয় তোর সব বাঁধন ছিঁড়ে। বুড়োর মুখে এমন একটা কথা শুনে আনন্দ কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। আনন্দর মনে হলো ওর গলার ভিতরটায় যেন প্রচন্ড চাপে জ্যান্ত কিছু একটা ফুলে ফেপে উঠছে। আনন্দ দুটো হাতেই তার গলাটা চেপে ধরতে গেল, কিন্তু তার আগেই মনে হলো বাইরে নয়, গলার ভিতর থেকে যেন কিছু একটা বাইরের দিকে বেরিয়ে আসতে চাইছে। হর হর করে বমি যেন বেরিয়ে আসবে এবার তার, কিন্তু না, বমি হলো না তার। একটা দম চাপা কষ্টে দুটো গলা চেপে ধরে সে মাটির উপর পড়ে গিয়ে ছটফট করছে। ঠিক তখন তার গলা চিরে যেন রক্ত বেরিয়ে আসছে বাইরের দিকে। অবাক হয়ে আনন্দ দেখতে পেল তার মুখের ভিতর থেকে বেরিয়ে এসেছে একটা কালো মুরগির মাথা।
মাথাটা বাইরে বেরিয়ে সেই যেন মুখটা পিছনের দিকে ঘুরিয়ে একবার দেখলো আনন্দ চোখের দিকে। মুরগিটা দুটো চোখ লাল টকটক করছে। আনন্দ আর কিছু বুঝে ওঠার আগেই যেন মুরগিটার মাথা থেকে আরো খানিকটা শরীর বাইরের দিকে বেরিয়ে এলো। আনন্দ প্রাণপণে নিজের গলাটাকে চেপে ধরতে গেল, কিন্তু পারল না। দুটো হাত যেন কেউ শক্ত করে মাটির সঙ্গে চেপে ধরে রেখেছে তার হাত দুটোকে। বুড়োটা খিলখিল করে হাসছে, আর তার সঙ্গে সঙ্গে গাছের ওপর দুলতে দুলতে একভাবে সেই অদ্ভুত ঝড়টাই বলে যাচ্ছে। আয় 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 আমার লক্ষ্মী, চলে আয় আমার কাছে ফিরে, যে তোকে রেখেছে ধরে, বেরিয়ে আয় তার সব বাঁধন ছিঁড়ে। আনন্দর গলার কাছটা ছিঁড়ে রক্ত পড়তে লাগলো, তার চোখ ফেটে জল এলো। সে ঘাসের ওপর পড়ে গিয়ে ছটফট করতে লাগলো এবং সে বুঝতে পারল তার মুখের ভিতরে থেকে ডানা ঝাপটাতে ঝাপটাতে একটা রক্তাক্ত কালো মুরগি ছিটকে বাইরে বেরিয়ে এসেছে নিচের দিকে। আর তারপরেই মুরগিটা একবার মুখ তুলে আনন্দর দিকে তাকিয়ে ডেকে উঠল। নমস্কার, আমি তন্ময়। এই গল্পটি শেষে থাকবে আপনাদের জন্য একটি প্রশ্ন। সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে জানিয়ে দেব, এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নাম আমরা এই গল্পের শেষে উল্লেখ করব। তবে তার আগে এই গল্পটা আপনারা মন দিয়ে পুরোটাই শুনুন। বিশু যখন আনন্দকে কথাটা বলল, তখন প্রথমে আনন্দ বিশ্বাস করতে চায়নি। সে বলেছিল, কি বলছিস রে? যতীনপুরে তোদের গ্রামের বাড়ি আছে? এতদিন তো শুনিনি। এখন হঠাৎ করে সেই গ্রামের বাড়ি এলো কোথা থেকে? ব্যাপারটা এমন নয়। যতীনপুরে আমার এক আত্মীয় থাকতো দুঃসম্পর্কের। সে মারা পড়েছে প্রায় মাসখানেক হলো। ওইখানে জমি বাড়িটার কথা আমারই এক অন্য দাদার থেকে শুনতে পেলাম। তাই সেখানে গিয়ে জমি জমা আর বাড়িগুলোর একটা ব্যবস্থা করে দিয়ে আসতে হবে। কথাবার্তা এমনিতে বলাই আছে, যতীনপুরের পাশের গ্রামের একজন ওই বাড়ির সব কিছু কিনে নেবে, জমি জমা সহ বাড়ি সবটাই। কিন্তু গিয়ে না দাঁড়ানো পর্যন্ত কাজটা হবে না। অনেক দিনই হলো ফাঁকা পড়ে আছে বাড়িটা। গ্রামের লোকেরা বাড়িতে ঢুকে উৎপাত শুরু করে খুব। কিন্তু শুনেছি যে যতীনপুর জায়গাটা তো ভালো নয়, এমনিতে জঙ্গল হয়ে পড়ে আছে, তার মধ্যেও এমন একটা পরিত্যক্ত বাড়ি। সে কিছুদিনের জন্য হলেও ওইখানে গিয়ে থাকাটা কি মানে ঠিক হবে? তোর সব কিছুতেই ভয়, জানিস তো আনন্দ। তোর যদি যেতে ভয় হয় তাহলে আমি একাই যাব, কিন্তু যেতে আমাকে হবেই, আর এর মধ্যেই যেতে হবে। একদিন গিয়ে থাকবো, জমজমাট ব্যবস্থা করে দুদিনের মাথায় ওখান থেকে ফিরে আসবো। না মানে যাবো না বলেছি নাকি? বহুদিন হলো আমারও কোথাও যাওয়া হয়নি। জমি জমা পুকুর এই সমস্ত দেখাশোনা করতে করতে আর তো কোথাও যাওয়াই হয় না। ঠিক আছে, চল তাহলে ঘুরেই আসি। আনন্দ আর বিশু মিলে একদিন সকালবেলা রওনা দিল যতীনপুরের উদ্দেশ্যে। এখানে এসে পৌঁছলো দুপুরবেলায়। বাড়িটা সত্যি পরিত্যক্ত হয়ে গেছে। 1 মাসের মধ্যে উঠোনের কাছে ছোট ছোট ঘাস জন্মেছে। ঘরের দরজা অনেকদিন খোলা না হলে যেমন হয় তেমনই অবস্থা হয়ে রয়েছে। মাকড়সার জালে ধুলো ময়লা জমেছিল। সবকিছু পরিষ্কার করে বিশু আর আনন্দ ভিতরে ঢুকলো। একটা ঘর কোনো রকমে পরিষ্কার করতে করতে আনন্দ বলল, ঘরের যা অবস্থা তাতে এখানে 2 দিনের বেশি থাকা যাবে বলে মনে হয় না। ভাগ্যিস আসার সময় ওই সঙ্গে করে কাঁথাপত্র আর বড় কাগজ এনেছিলাম, না হলে আরও সমস্যা হতো। এই গ্রামে লোকজন খুব একটা নেই দেখেছিস তো। তাছাড়া এই জায়গাটা সন্ধে হলেই একেবারে ঝুপ করে অন্ধকার নেমে আসে, ঘুটঘুট করে জায়গাটা। আচ্ছা, তুই বাড়িতেই থাক, তোকে কোথাও যেতে হবে না। আমি সব ব্যবস্থাপত্র করে ফেলেছি। আজকে দেখি কথাবার্তা বলি, কাল রাতে হয়তো তোকে একা থাকতে হতে পারে। কালকে আমি পাশের গ্রামে যাব, কাজ শেষ করে পরদিন সকালে আবার চলে আসবো। আরে এটা আবার কি কথা? পাশের গ্রামে তুই একা একা যাবি? আমি সঙ্গে গেলে কি হবে?
আমাদের ব্যাগপত্র জামা কাপড় সব কিছু এখানে আছে। গ্রামের লোকেরা বড্ড উৎপাত করে এখানে। যদি চুরি করে নেয়, তাছাড়া বাড়িতে ঢুকে জিনিসপত্র বা কিছু নিয়ে চলে যায় যদি। আমরা এখানে এসেছি কয়েকদিনের জন্য, তবে টাকা পয়সা সব কিছু ব্যাগপত্র নিয়ে তো আর ঘোরা যায় না রে বাবা। আর তোর একা একা থাকতে এখানে আপত্তি কোথায়? তুই কি ভয় পাচ্ছিস? ভয়ের কথা বলায় আনন্দ আর কিছু বলেনি। সন্ধ্যার দিকে কোথায় থেকে যেন মাংস জোগাড় করে নিয়ে এসেছিল বিশু। বলল, এই গ্রামে আগে কয়েকবার এসেছিলাম, সেই সূত্রেই কয়েকজনের সঙ্গে চেনাশোনা আছে। মাংস আর তার সঙ্গে দেশি মদ মেলায় বসে খাচ্ছিল ওরা। আর তুই তো এসব খাস না, তাই শুধু মাংস নিয়ে এলাম, বুঝলি। রাতে ভাতের ব্যবস্থা করেছি, মাংস আর ভাত দিয়ে আজকের দিনটা চালিয়ে ফেলা হোক। কালকের জন্য কালকে ভাবা যাবে। মনের আনন্দে সেই মাংস ভাতই দুজনে মিলে সেই রাতে খেল। পরদিন সকাল থেকে একেবারে ব্যস্ত হয়ে পড়ল বিশু। জমি জমার ব্যাপারে গ্রামের লোকদের সঙ্গে কথা বলবে, আর মোড়লের সঙ্গে কথা বলে পাশের গ্রামে যে লোকটিকে জিনিসপত্র বিক্রি করবে তার সাথেই দেখা করতে যাওয়ার ব্যবস্থাও করবে সে। যদিও সেদিনটি এখানে ওখানে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। বিশু সন্ধ্যাবেলা ক্লান্ত হয়ে ফিরে এসে বলল, আনন্দ, আমার কথা শোন। মোড়ল মশাইকে নিয়ে আমি পাশের গ্রামে যাচ্ছি, সেখানে আজকে থাকতে হবে। যার কাছে জমি বিক্রি করব তার বাড়িতে আজকে অনুষ্ঠান, কিন্তু বেশি দেরি করা যাবে না। ওখানে গিয়ে সমস্ত কাজকর্ম সেরে রাতের মধ্যে ফিরতে পারলে ভালো, আর না হলে অমাবস্যা রাত, বুঝতেই তো পারছিস। তাই মোড়ল মশাই চাইছে রাতে সেখানে থাকি। আমি না হয় কাল সকাল সকাল এখানে এসে তারপরে বাড়ি ফিরে যাব, কেমন? আমি সঙ্গে গেলেও তো হতো। মোড়ল মশাই বলল তোকে বাড়িতে থাকতে। গ্রামের লোকজনের তো এ বাড়ির ওপর নজর আছে অনেক দিন ধরেই, সে তো তোকে আগেও বলেছি। আমরা এসেছি শুনে লোকজন যা করছে, যে কোনো সময় বাড়িতে ঢুকতে পারে। একটু আগেই আমি যেন দেখলাম একজন বাড়ির সামনে ঘুরঘুর করছিল। শালা চলে গেলেই ঢুকে পড়বে। তাহলে তুই যা, আমি বাড়িতে আছি। কাল সকাল সকাল কিন্তু চলে যাব। এখানে তো ধুলো বালি আর গোবরের গন্ধ, না এই আধো অন্ধকারের মধ্যে আর ভালো লাগছে না। কাল সকালে আয়, গ্রামটা ঘুরতে ঘুরতে তারপরে না হয় চলে যাব। বিশু বেরিয়ে গেলে আনন্দ একা একাই ঘরে ছিল। অমাবস্যার রাত, কালো ঘুটঘুটে অন্ধকার ছেয়ে রয়েছে পুরো আকাশ জুড়ে। তবে সেই আকাশে ছেয়ে থাকা অন্ধকার যে আনন্দর জীবনেও অন্ধকার নামিয়ে আনবে, সে কথা না বুঝতে পেরেছিল আনন্দ, আর না আন্দাজ করতে পেরেছিল বিশু। পরদিন সকালে যখন মোড়ল মশাইয়ের সঙ্গে বিশু গ্রামে ফিরল, তখন বকুল গাছের তলায় এমন বিভৎসভাবে মৃত আনন্দকে পড়ে থাকতে দেখে তারা দুজনেই চমকে উঠেছিল। মোড়ল মশাই বলে উঠল, আশ্চর্য, এমনটা কি করে হলো? এটা তো কোনো মানুষের কাজ বলে মনে হচ্ছে না বিশু। মুখটা একেবারেই চেনাই যাচ্ছে না। মুখের দুপাশের গালের চামড়া পর্যন্ত ছিঁড়ে গেছে, গলা কেটে যেন ছিঁড়ে রক্ত বেরিয়েছে। ও বাবা রে, ও বাবা, ও বাবা। আচ্ছা বিশু, তোমার বন্ধু কি কিছু খেয়েছিল নাকি? হ্যাঁ, অসম্ভব মোড়ল মশাই, আনন্দ সেরকম ছেলে নয়, সে কিছু খায় না। তাছাড়া আনন্দ একটু ভীতু, রাতের বেলা সে এমনি ঘর থেকে বাইরে বেরোবে না। কিন্তু দেখে তো মনে হচ্ছে যেন কিছু একটা আনন্দের গলা ছিঁড়ে মুখ ছিঁড়ে বাইরে বেরিয়েছে। কি কাণ্ড! তবে তোমাকে একটা কথা বলা হয়নি বিশু। এ বালিটার এমনিতে একটু দুর্নাম রয়েছে। এখানে এর আগে মানে তোমার যে আত্মীয় ছিল গো, আরে ওই হরিদাস সামন্তের কথাই বলছি। গ্রামের লোকেরা না তার থেকে একটু দূরে দূরেই থাকতো। অনেকে বলে সে নাকি এখানে অনেক কিছুই করতো, মানে বুঝতে তো পারছো, একা একা থাকতো, এটা ওটা করতো। তোমাকে আগে বলিনি, ভয় পাবে বলে। তো একটা কাজ করো বিশু, বুঝলে, একটা কাজ করো, এখানে থেকো না,
আজকেই চলে যাও। এদিকে তোমার জমি জমার কাজকর্ম যা আছে তা সব আমি দেখে নেব, বুঝলে? যখন তখনই আমি এইদিকের সব কিছু কার্যক্রম করে দেবো, বুঝলে? করে দেবো, তুমি বিশ্বাস করো আমাকে। বিশু ভয় পেয়ে গিয়েছিল। আর সেটা শুধু আনন্দের এমন আকস্মিক মৃত্যুতে নয়, পাশের গ্রামে যার কাছে জমি বিক্রির কথাবার্তা হয়েছে সেই লোকও খুব একটা সুবিধের না। তাছাড়া এই জমির দলিলপত্র হরিদাস সামন্ত কি জন্য মোড়লের কাছে বন্ধক রেখে গিয়েছিল তাও সে জানে না। ব্যাপারটা বড্ড জটিল। মোড়লকে ছাড়া এসব কিছু কাজ করা যাবে না, তাই মোড়ল মশাই নিজে বলেছিল জমি বিক্রি করলে সেখান থেকে তার অংশটা তাকে দিয়ে দিলেই হয়ে যাবে। বিশু যদিও তাতে আপত্তি করেনি। সেদিনই গরুর গাড়ি ব্যবস্থা করে আনন্দর মৃতদেহ সে গরুর গাড়িতে চাপিয়ে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল সে। যাওয়ার সময় মোড়ল মশাইকে বলে গেল, কাগজপত্র সব আপনার কাছে রইল। জমি জমা বিক্রি করে আপনি সব কিছু আপনার কাছে রাখুন। আমি কয়েকদিন পর এসে আমার টাকাটা আমি নিয়ে যাব, আর আপনার বন্ধকের টাকাটাও শোধ হয়ে যাবে। তখন আর সমস্যা থাকবে না আশা করি। একদম কোনো চিন্তা করতে হবে না তোমায়। আরে বন্ধকের টাকা নিয়ে তোমায় ভাবতেই হবে না। তোমার যদি লাগে তুমি পুরো টাকাই নিয়ে যাবে, বুঝলে? পরে না হয় ধীরে ধীরে আমায় পাঠিও। আরে বাহ, তোমরা কি আমার সঙ্গে বেইমানি করবে বলো দেখিনি? বেইমানি তো করবে না। তোমরা হলে আমার ছেলের মতো। এখন যাও যাও, আর যদি আনন্দকে নিয়ে কোনো সমস্যায় পড়ো তাহলে সোজা আমাদেরকে ডেকে পাঠিও। আমরা থাকতে আর তোমার কোনো চিন্তা হবে না, বুঝলে? আনন্দকে হারিয়ে বিশু ভেঙে পড়েছিল একেবারে। গ্রামে গিয়ে এমনিতেই জবাবদিহি করতে হবে। বিশু সব কিছু সঙ্গে করে নিয়ে নিয়েছিল, আর গ্রাম থেকে একজন লোকও দিয়ে দিয়েছিল মোড়ল মশাই, যাতে সে এই বিষয়ে সাক্ষী দেয় যে সেই রাতে বিশু সেইখানে ছিল না। এ গ্রাম থেকে অনেক দূরে হলেও আনন্দ বিশু যেখানে থাকে তা কিন্তু পুরোপুরি গ্রাম নয়, মফস্বল একটা জায়গা। সেখানে থানা আদালতের অনেক ঝামেলা আছে। মৃতদেহ নিয়ে বেরোতে বেরোতে অনেকটাই দেরি করে ফেলল ওরা। দুপুর দুপুর বেরিয়ে ওদের নিজস্ব গ্রামের কাছাকাছি আসার বেশ খানিকক্ষণ আগেই সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর তার সঙ্গে নামলো বৃষ্টি। একদিন আগেই অমাবস্যা গিয়েছে, তাই আকাশটাও প্রায় কালচে হয়ে রয়েছে। গাড়ির মধ্যে মৃতদেহ ছাড়াও বিশুর গ্রামের সেই লোক আর বাইরে গারোয়ান রয়েছে। গারোয়ান বলল, বাবু, গাড়িটা একটু দাঁড় করাই। এমন ঝড় বৃষ্টি হচ্ছে, এর মধ্যে তো আর পথ চলা ঠিক হবে না। তাছাড়া সঙ্গে অনেক জিনিসই তো রয়েছে, গাড়িটা এখানে দাঁড় করিয়ে রাখি। ঝড় বৃষ্টি একটু কমলে তারপরে না হয় যাব। বিশু আর কি করে, সে রাজি হয়ে গেল। গ্রামে যে লোকটি বিশুর সঙ্গে এসেছিল তার নাম ভবানী। সে এত কিছু জানতো না, মোড়ল মশাইয়ের কথায় সে শুধু এসেছিল। ভবানী বলল, আচ্ছা, আসলে কি হয়েছিল বাবু? আরে আমি তো কিছুই জানি না। আনন্দকে বাড়িতে রেখে গিয়েছিলাম সন্ধেবেলায়। সকালে ফিরে এসে দেখি এমন অবস্থা। কি যে হয়েছে! সর্বনাশ করেছে বাবু। আমাদের গ্রামে কয়েকদিন আগেই এমনভাবেই একটা লোক মারা গিয়েছে। এমনভাবে মানে? এই আমাদের গ্রামের সদাশিব মণ্ডল বড় ভালো মানুষ ছিল। মাত্র 7 দিন আগে তার মৃতদেহ আমরা গ্রামের একটা ডোবার কাছে খুঁজে পেয়েছি। এই সে ডোবা ওই সদাশিবের বাড়ির পিছনেই। তার মুখটা ছেঁড়া, যেন গাল দুটো কেউ একটা নোকের খাবলে ছিঁড়ে তুলে নিয়েছে। গলার ভিতর থেকে রক্ত বেরিয়ে এসেছে ওই দলা দলা করে, এমনকি জিভটাও ছিঁড়ে এক পাশে ঝুলছিল। সদাশিবের চোখ দুটো যেন খুলে বাইরে বেরিয়ে এসেছিল, যেন যেন কিছু একটা তার মুখের ভিতর থেকে গর্ত করে বার হয়ে এসেছে। আনন্দ তো এমনভাবেই মরেছে, কিন্তু
মোড়ল মশাই তো এসব কথা আমায় কিছুই বললো না। গ্রামের এসব কথা কেউ কি আর বাইরে বলতে চায় বাবু? আপনি দুদিনের জন্য এসেছেন, তারপরেই আপনার বন্ধু এমনভাবে মরল। এখন আপনাকে বাড়ি পৌঁছতে পারলেই হলো। বৃষ্টি যা বেড়েছে, এত তাড়াতাড়ি বোধ হয় আমরা ফিরতে পারবো না বাবু। বিশু এবার একটু অবাক হচ্ছিল। মোড়ল মশাই এত কথা বলল, কিন্তু সদাশিবের মৃত্যুর কথা তো বলল না। হ্যাঁ, তাছাড়া সদাশিব আর আনন্দ দুজনেই এমন একইভাবে মরল কি করে? কিছু ঢুকছিল না তার মাথায়। আর এদিকে বৃষ্টির মধ্যে গারোয়ান গাড়ি থেকে নেমে গাছে তলায় গিয়ে দাঁড়িয়েছিল। তার সঙ্গে সঙ্গে ভবানীও নেমেছিল, কিন্তু বিশু নামল না। রাতের বেলা মৃতদেহ ছেড়ে সহজে যেতে নেই। মৃতদেহ ধরে কাউকে না কাউকে থাকতে হয়। মৃতদেহটা একটা সাদা কাপড়ে জড়িয়ে তারপর চাদরের মধ্যে মুড়িয়ে দেওয়া হয়েছিল। মুখের দিকটা শুধু কাপড় দিয়ে জড়িয়ে রাখা ছিল। অনেকক্ষণ গরুর গাড়ির অন্ধকারের মধ্যে সেই দিকেই তাকিয়ে রইল বিশু। আর তারপরেই হঠাৎ করে বিশুর মনে হলো আনন্দর গোটা শরীরটা যেন কেমন করছে। গোটা মৃতদেহটা ঠিক আগের মতোই থাকলেও মাথার কাছে জড়িয়ে রাখা কাপড়টা যেন একবার একবার এইদিকে একবার ওদিকে আস্তে আস্তে নড়ছে। যেন কেউ একজন ওই কাপড় জড়িয়ে থাকা অবস্থায় ভেতর থেকে দাঁত দিয়ে কামড়ে কামড়ে কাপড়টাকে খোলার চেষ্টা করছে। বিশুর মনে হলো সে ভুল দেখছে। একটা হ্যারিকেন এই বৃষ্টির মধ্যেও টিমটিম করে জ্বলছিল ওই গাড়ির ভিতরে। কিন্তু এইবার আর কোনো ভুল হলো না। সত্যি সত্যি কাপড়টা যেন একটু একটু করে সরে আসতে লাগলো মাথার দিক থেকে। বিশু এতটাই পাথরের মতন হয়ে গেল যে চিৎকার করে গারোয়ান কিংবা ভবানীকে ডাকতে পর্যন্ত পারল না। ধীরে ধীরে কাপড়টা সরতে সরতে আনন্দের মুখটা বাইরে বেরিয়ে আসতে লাগলো। তার চোখ দুটো যেন বাইরে বেরিয়ে এসেছে। বিশু একটা প্রচন্ড ভয় চিৎকার করে লাফিয়ে পড়ল গাড়ি থেকে নিচের দিকে। গাড়ির ভিতরে মৃতদেহটা তখন উঠে বসেছে। বিশুকে ছিটকে পড়তে দেখে ততক্ষণে গাছের তলা থেকে গারোয়ান ও ভবানী দুজনে ছুটে এসেছে এবং ছুটে এসেই গাড়ির ভিতরে তাকিয়ে তারাও ভয় পেয়ে প্রচন্ড চিৎকার করে উঠল। এসব কি হচ্ছে? কি কাণ্ড, কি কাণ্ড! ও কি, গাড়ির ভেতরে তো মরাটা জেগে উঠেছে। গারোয়ান ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো, কিন্তু আনন্দ ততক্ষণে উঠে বসেছে। তার মুখটা হাঁ করা, মুখের দাঁত ছাড়াও ছেঁড়া গালের অংশ থেকে তখনও শুকিয়ে যাওয়া রক্ত বোঝা যায় অল্প অল্প। আনন্দ তার সেই নিষ্প্রাণ কোটর থেকে বেরিয়ে আসা লাল চোখ দুটো নিয়ে একবার বিশুর মুখের দিকে তাকালো, তারপরে হাঁ করল। এমন হাঁ কেউ কোনোদিনও দেখেনি। মুখটা শুধুমাত্র ঠোঁট খোলার বদলে গালের দুই পাশে চামড়া মাঝখান থেকে আলাদা হয়ে গেল। যেন কুমিরের মুখের মতো লম্বা হয়ে খুলে গেল। বিশু শুনতে পেল আনন্দ ধীরে ধীরে বলছে, মুরগিটা কোথায়? মুরগিটা নিয়ে গেলি কেন? প্রথমে কোনো কিছু ভালো করে শুনতে পায়নি বিশু। এইবার শুনতে পেয়ে সে চিৎকার করে উঠল। আরে কিসের মুরগি? এসব তুই কি কথা বলছিস? কি করে এসব বলছিস? তুই তো মরে গেছিস। তাহলে মুরগিটা নিয়ে গেলি কেন? মুরগিটা কোথায়? কে নিয়ে গেছে মুরগি? সত্যি করে বল, সত্যি করে বল। আমার মুরগি ফেরত দে, আমার মুরগি ফেরত দে। মুরগির কথা বলছে কেন বাবু? বাবু, বাবু, ওই আপনি আপনি ওর মুরগি নিয়েছেন? আরে মুরগি কেন? আমি ওর কাছ থেকে কোনো কিছুই এমন নিইনি। কিন্তু একটা মৃত মানুষ এমনভাবে কথা বলছে কিভাবে?
বিশুর কথা শেষ হওয়ার আগেই গরুর গাড়ির ওপর থেকে বিভৎস সেই মৃতদেহটা লাফিয়ে পড়ল নিচে। তার গলা পর্যন্ত সাদা কাপড় জড়িয়ে রাখা, শুধু গলা থেকে মাথাটা খোলা, আর সেইভাবেই অদ্ভুতভাবে যেন বুকে হেঁটে শরীরটা এগোতে লাগলো বিশুর দিকে। ওরে বাবা গো, আমি পালাই, আমি যাই। গারোয়ান ভয়ে ভয়ে আগেই পালিয়েছিল। এবার ভবানীও সেই অন্ধকারের মধ্যে কোথায় মিশে গেল তা বিশু বুঝতে পারল না। প্রাণের ভয়ে সে চিৎকার করতে করতে সেই বৃষ্টির মধ্যেই পথ দিয়ে দৌড়াতে লাগলো যতীনপুরের দিকে। কিন্তু যতীনপুর এখান থেকে অনেক দূর। কে কোথায় আছো, বাঁচাও! ভাঙাচোরা বাড়িটাকে দেখতে পেয়ে বিশু তার ভিতরে গিয়ে ঢুকেছিল। এক হাতে নিজের মুখটা বন্ধ করে সে সেই অন্ধকারের মধ্যেই চারপাশে তাকিয়ে দেখার চেষ্টা করছিল। অমাবস্যার পরের দিনের অন্ধকার যেন অমাবস্যার দিনের চেয়েও বেশি গভীর, কোনো কিছুই দেখা যায় না। বৃষ্টিতে ভিজে ক্লান্তিতে ভয়ে গোটা শরীরটা যেন তখন ঠক ঠক করে কাঁপছে। বারবার বিশু মনে করার চেষ্টা করছি, মুরগি সে কখন নিয়েছিল? কিসের মুরগির কথা বলছে আনন্দ? মৃত মানুষ কখনো মিথ্যে কথা বলতে পারে না, এ কথা ভালো করে জানে বিশু। আর আর সে কথা বলছেই বা কি করে? চাপা স্বরে তার কানের কাছে যেন এখনো আনন্দর বলা সেই কথাগুলোই ভেসে চলেছে। দেওয়ালের কাছে অনেকক্ষণ চুপচাপ পড়ে থাকার পর যেইমাত্র বিশু মুখটা দেওয়ালের ভাঙা জায়গা থেকে বাইরের দিকে বার করেছে, ঠিক এমন সময় সে দেখতে পেল তার দেওয়ালের উল্টো দিকেই কে একজন এতক্ষণ বসেছিল। যেই সে মুখ বার করেছে অমনি সেও মুখ বার করেছে। মাথার ভেজা লম্বা চুল যেন মাথার সঙ্গে লেপটে গেছে, লাল দুটো চোখ। এত সামনে থেকে দেখছে বলে সে দেখতে পায় তার মুখের অনেকগুলো দাঁত ভাঙা, গোটা মুখটা লম্বাটে ফ্যাকাশে। এটা কখনোই আনন্দর মুখ হতে পারে না, কখনোই না, কখনোই না। সেই মুখটা বাইরের দিকে বার করার সঙ্গে সঙ্গে আবার ভেসে এলো সেই অদ্ভুত কণ্ঠ। মুরগিটা দিয়ে দে, চলে যাই আমি। না হলে আমি কিন্তু ঠিক নিয়ে যাব আমার মুরগিটাকে। দিয়ে দে বলছি, দিয়ে দে, মুরগিটা দিয়ে দে। বিশুর মাথা কাজ করছিল না। এতক্ষণ আনন্দ, আর এখন এই অদ্ভুত লোকটা। বিশু চিৎকার করে বলে উঠল, আমি কোনো মুরগির কথা জানি না, আমি কোনো মুরগি নিইনি। তোমরা কারা? তোমরা কারা? কেন এমন করছো? কেন? আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি চলে যাব। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমাকেও যে ওরা ছাড়েনি, আমাকেও যে মেরেছিল, আর তার সঙ্গে সঙ্গে আমার মুরগিটাকেও। কত ভালোবাসতাম মুরগিটাকে, কতবার বারণ করেছিলাম, কিন্তু আমার কথা শুনেনি। চোখের সামনে আমার মুরগিটাকে মারলো ওরা। বিশুর মনে হলো তার মাথার ভিতরটা এলোমেলো হয়ে যাচ্ছে। এই বুড়োটাকে কোন মুরগির কথা বলছে সে? আর সেই মুরগির সঙ্গে ওদের কি সম্পর্ক? ওরা তো কোনো মুরগি দেখেনি কোথাও। আমি সত্যি বলছি, সত্যি বলছি, আমি কোনো মুরগির কথা জানি না। আমি কোনো মুরগির কথা বলতে পারবো না। আমি কোথা থেকে তোমার মুরগি দেব? আমি কোথা থেকে তোমার মুরগি দেব? বুড়োটা এবার ঠিক আগের দিনের মতোই অদ্ভুতভাবে সেই ছড়াটা বলতে বলতে ডাকতে লাগলো, আর ভাঙা দেওয়ালটা বেয়ে টিকটিকির মতো যেন একটু একটু করে এগিয়ে আসতে লাগলো ওর দিকে। আয় 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 আয়, আমার লক্ষ্মী চলে আয় আমার কাছে ফিরে, যে তোকে রেখেছে ধরে। বেরিয়ে আয়, বেরিয়ে আয় তার সব বাঁধন ছিঁড়ে। আয় আয় আমার লক্ষ্মী চলে আয় আমার কাছে ফিরে, যে তোকে রেখেছে ধরে।
বেরিয়ে আয়, বেরিয়ে আয় তার সব বাঁধন ছিঁড়ে। বিশুর মাথাটা ঝিমঝিম করছিল। সে আর পারল না। সে ভাঙা বাড়ির ভিতর থেকে লাফিয়ে উঠে ছুটতে লাগলো দূরের দিকে। পিছন থেকে শুনতে পেল সেই বুড়ো তখনও বলে চলেছে, যত দূরেই চলে যাস না কেন, আমার মুরগি তোকে দিতেই হবে। আমার মুরগি না দিয়ে এখান থেকে কোথাও যেতে পারবি না। ওরাও ফেরত দিয়েছে, তোকেও ফেরত দিতে হবে। বিশু আর ছুটতে পারছিল না। কোথায় ভবানী, কোথায় গরুর গাড়ি, আর আর গাড়োয়ান সেই বা কোথায়? এমনকি আনন্দর মৃতদেহটাই বা কোথায়? সে কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। চারপাশে ঝড় বৃষ্টি, গ্রামের মাঝে ছুটতে ছুটতে একটা গাছের কাছে এসে প্রচন্ড ধাক্কা খেয়ে সে ছিটকে পড়ল মাটির ওপর। বারবার মনে পড়ল এখানে আসার আগে আনন্দর বলা কথাগুলো। আনন্দ বলেছিল, যতীনপুর জায়গাটা ভালো নয়, এমনিতে গ্রাম, জঙ্গল এইসব। তাছাড়া শুনেছি ওই গ্রামে গঞ্জে নাকি অনেকেই খারাপ কিছু করে, মানে ওই কালো জাদু টাদু এই সমস্ত। ওখানে যাওয়াটা কি ঠিক হবে ভাই? আরে যে যা করে করুক গিয়ে, আমাদের কি? আমরা যাব, জমি বিক্রি করব, তারপর চলে আসবো। তুই বুঝতে পারছিস না ভাই, 1 মাস আগে তোর ওই আত্মীয় মারা পড়েছে। আর সে কিভাবে মারা পড়েছে তাও তো তুই ভালো করে জানিস না। তার মৃত্যুর মধ্যে যদি খারাপ কিছু থাকে, আর তোর ওই আত্মীয়দের দাদা, সে তোকে পাঠাচ্ছে কেন? হ্যাঁ, নিজে কেন যাচ্ছে না বলতো? সব কিছুতেই তুই খালি সন্দেহ করিস। আরে যাবো আর চলে আসবো, তুই চল আমার সঙ্গে। আর না গেলে তো বললামই, আমি একা একাই চলে যাব। এই বিশু কাউকে ভয় করে না, বুঝলি তো? এখন যেন বিশুর মাথার মধ্যে সবকিছু বারবার ঘুরে ফিরে আসছিল। ওই হরিদাস নামের আত্মীয়র মৃত্যুর ব্যাপারে দাদার কাছে জিজ্ঞাসা করার সময় সে কিন্তু খুলে তেমন কিছুই বলতে পারেনি। মাত্র 3 দিনের জ্বরে সে নাকি মারা যায়। মোড়ল মশাই বলেছিল হরিদাস বাবু নাকি কিসব পড়ত আর তন্ত্রমন্ত্র চর্চা করত। এর আগে ভালো করে কোনোদিনও হরিদাস বাবুকে বিশু দেখেনি। 2-1 বার গ্রামে এসেছিল বটে, কিন্তু তার মুখটা ভালোভাবে মনে নেই তার। বিশুর মনে হতে লাগলো, তাহলে এই বুড়ো লোকটাই তাহলে কি হরিদাস বাবু? হ্যাঁ। বিশু গাছের গায়ে হেলান দিয়ে পড়েছিল। বৃষ্টি, জল, কাদা সবকিছু তার গায়ে এসে লাগছে। কোন রকমে এখান থেকে বের হতে পারলেই হলো। হা করে হাঁপুড়ের মতন হাঁপাচ্ছিল সে, বুকটা ওঠানামা করছে। মাটি থেকে উঠতে যাবে এমন সময় মনে হলো একটা পায়ের শব্দ, যেন কেউ দ্রুত ছুটে আসছে এই দিকে। বিশু মুখটা তুলে তাকালো সামনের দিকে। ঠিক তখনই বিদ্যুৎ চমকে উঠল একবার। বিদ্যুতের আলোতে বিশু দেখতে পেল একটা বুড়ো লোক গোটা শরীরটাকে সামান্য নিচু করে 2 পায়ের ওপর ভর দিয়ে এমন ভাবে ছুটে আসছে যেন যে কোনো মুহূর্তেই পড়ে যাবে। তার লাল 2 চোখ হাঁ করা, ভোঁতা দাঁতের সঙ্গে মাথার সঙ্গে জড়িয়ে থাকা সাদা লম্বা চুল। বিশু ভয় চিৎকার করে উঠল, মেরে ফেল, মেরে ফেল তুই আমায়। এমন করে একটু একটু করে ভয় দেখিয়ে মেরে ফেলার চেয়ে একেবারেই মেরে ফেল। তোকে তোকে আমি মারবো না। আমার মুরগি ফিরিয়ে দে, ফিরিয়ে দে, তাহলে আর কিচ্ছু করব না। বিশু আবার কিছু বলতে যাবে, তার আগেই শুনতে পেল বুড়োটা সেই বৃষ্টির ঝমঝমে শব্দের মধ্যে 2 হাত তার দিকে তুলে যেন হাতছানি দিয়ে ডাকছে, আর তারপরে বলছে, আয় আয় আমার লক্ষ্মী, চলে আয় আমার কাছে ফিরে, যে তোকে রেখেছে ধরে। বেরিয়ে আয়, বেরিয়ে আয় তার সব বাঁধন ছিঁড়ে। এবার কিন্তু একটা ব্যাপার ঘটল। বিশু বুঝতে পারল তার পেটের ভিতরে কি যেন একটা নড়ে চলেছে। যেন জ্যান্ত কিছু একটা
তার পেটের ভিতরে এইমাত্র ঢুকেছিল সেটাই এখন নড়ছে। পেটের ভিতরের থেকে যেন আস্তে আস্তে জিনিসটা ওপরের দিকে উঠে আসছে। একটা অদ্ভুত যন্ত্রণায় সে মাটির উপরে শুয়ে পড়ল। দুটো হাত পেটের কাছে চেপে ধরে ছটফট করছে সে। বিশু চিৎকার করে কি বলছে তা কোনো কথাই শোনা যাচ্ছে না। সমস্ত শব্দ যেন বৃষ্টির শব্দের মধ্যে চাপা পড়ে গেছে। তার সঙ্গে সঙ্গে সেই বুড়োর অদ্ভুত খিলখিলে হাসিটাও শোনা যাচ্ছে। কি করেছিস? কি করেছিস আমার পেটের ভেতরে? শয়তান, শয়তান, চলে যা এখান থেকে, চলে যা বলছি, চলে যা। বুড়োটা হাসতে হাসতে নিজের হাত তুলে আগের মতোই হাত ছাড়ি দিয়ে ডাকতে লাগলো। আর তখনই বিশু বুঝতে পারলো এবার পেট নয়, বরং তার গলা থেকে কিছু একটা যেন বাইরে বেরিয়ে আসছে। আরো খানিকটা বেরোতেই একটা কালো মুরগির মাথা বিশু দেখতে পেল। ঠিক সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে তার মাথার ভিতরে যে খটকাটা ঘুরে বেড়াচ্ছিল সেটাই ঘুরে বেরিয়ে এসে ধাক্কা দিল তার মাথার ভিতরে। মুরগির মাংস, মুরগির মাংস খেয়েছিল সে। আর আর আনন্দ, কিন্তু কিন্তু সেটা তো। ঠিক এমন সময় কোন রকমে বিশু মুখটা তুলতেই দেখতে পেল একটু দূরের দিকে বৃষ্টির মধ্যে যেন একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। তার সঙ্গে একটা হ্যারিকেন জ্বালিয়ে কেউ একজন এই দিকে তাকিয়ে দেখছে। এবার গরুর গাড়িটা আস্তে আস্তে চলে গেল অন্যদিকে। আর বিশু বুঝতে পারল তার মুখের ভিতর থেকে তার গলার মুখটা ছিঁড়ে বাইরে ঝাঁপিয়ে পড়ল একটা কালো মুরগি। আর তারপর যেন লাফাতে লাফাতে ডাকতে লাগলো। যতীনপুরের পাশের গ্রাম বিলাসপুর। সেই গ্রামের অর্থবান একজন লোকের নাম হলো ভবতরুণ সামন্ত। তার সামনে বসে আছে যতীনপুরের মোড়ল মশাই। টাকাটা ভালো করে গুনে নিয়ে নিজের জামার পকেটে ঢোকাতে ঢোকাতে মোড়ল মশাই বললেন, তাহলে সব কিছুই হয়ে গেল। ওই জমি তাহলে আমার, আর চুক্তি মতোই পুরো বাড়ি আরও তার সঙ্গে থাকা চারপাশে জমিটা ওটা আপনার। আপনার পাওনা সব কিছুই আপনার নামে করে দিলাম। তাহলে কি, তাই তো? করে দিলাম তো? সে সব কিছু তো বুঝলাম, কিন্তু ওই বিশু নামের ছেলেটি যদি আবার এসে সমস্যা করে। শুনেছি তো সে মফস্বল থেকে এসেছে। তাছাড়া তার সঙ্গে তার একজন দাদা ছিল না, যার সঙ্গে আমাদের প্রথমবার কথা হয়েছিল? সে তো গিয়ে বিশুকে পাঠিয়ে দিয়েছিল। সে যদি আবার আসে? দলিল পত্র তো সব আপনার কাছে আছে, অসুবিধার কি আছে? আমি সাক্ষী আছি, গ্রামের লোকও সাক্ষী আছে। বিশু আগের দিন আমার সঙ্গে এখানে এসেছিল। এখানে সে কি করেছে না করেনি কোনো কিছুই সে কাউকে জানায়নি। আমি যদি একবার বলি সেদিনে সে জমি জমা বিক্রি করে টাকা নিয়ে চলে গেছে, সে কথাই সবাই বিশ্বাস করবে, বুঝলেন? কিন্তু একটা কথা বুঝতে পারলাম না তো। খবর পেলাম ওই বিশু আর আনন্দ দুজনেই মারা পড়েছে বড় অদ্ভুতভাবে, যেন তাদের পেটের ভিতর থেকে কিছু একটা উপরে উঠে এসে মুখ আর গলা চিড়ে বেরিয়ে এসেছিল। কিন্তু এমন কি হতে পারে যে এমনভাবে মানুষকে মারতে পারে? না না, তুমি ভাবো, গলা চিড়ে বেরিয়ে এসেছে, এও কি সম্ভব? ওসব ব্যাপারে বেশি না বলাই ভালো, বুঝলেন? ভবতরণ বাবু, আমার কাজ হয়ে গেছে, এখন উঠে পড়ি তাহলে। নমস্কার। মোড়ল মশাই উঠে দাঁড়ালেন। হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বেরিয়ে এলেন। এখন তার মুখে একটা অদ্ভুত হাসি। বাইরের দিকে অন্ধকার নামতে শুরু করেছে সেই সময়। মোড়ল মশাইয়ের মনে পড়তে লাগলো সেই দিনের কথা,
যেদিন বিশু আর আনন্দ গ্রামে এসেছিল। ভবানী তাকে খবরটা দিয়েছিল এসে। মোড়ল মশাই, ওই হরিদাসের আত্মীয় এসেছে, সে জমিটা বিক্রি করতে চায়। জমি বিক্রি হবে, কিন্তু ওই ধানের জমিগুলো সব হবে আমার। আর ওই জমি বাড়ি বিক্রির যে টাকা হবে সেটা আমার পকেটেই ঢুকবে, বুঝলি? তোকে আমি যেমন বলছি তুই শুধু তেমন তেমন করে যা, বুঝলি? তার মানে আবার সেই মুরগিটাকে তুলে আনতে হবে, মানে সেই মুরগিটাকে মাটির তলা থেকে তুলে তার মাংস কেটে আনতে হবে, তাই তো? রে কথা, মুরগিটাকে মাটিতে তুলে তার শরীর থেকে সামান্য একটু মাংস কেটে নিবি, তারপর নতুন একটা মুরগি কেটে সেই মাংসের সঙ্গে এমন ভাবে মিশিয়ে দিবি যেন প্রত্যেকটা মাংসের টুকরোর মধ্যে ওই মাংসটা মিশে যায়। তবে অল্প একটু মাংসই মেশাবি, সে মাংসটা আলাদা রান্না হবে। আর তারপর কি করতে হবে সেটা জানিস তো? আবার হাসল মোড়ল মশাই। চাঁদের অল্প আলোটা সোজা এসে পড়েছে পথের উপরে। বিশু আর আনন্দ মারা গেছে অনেক দিন হয়ে গেছে, আর এতদিন পরে ওই জমির টাকাটা তার পকেটে এসে ঢুকলো। ভবানী কাজটা ভালোই করেছে, তার জন্যই তো সদাশিবকেও তো এমনভাবেই পথ থেকে সরাতে হয়েছিল। ভাগ্যিস তান্ত্রিক সেই মন্ত্রপুত মুরগিটাকে দিয়ে গিয়েছিল, কিন্তু ওই মুরগির সঙ্গে সঙ্গে যে একটা বুড়ো লোকের আত্মা আসে তাকে মোড়ল মশাই আজ পর্যন্ত দেখেনি। আরো খানিকটা এগিয়ে এসে গ্রামের দিকে ঢোকার পথটা ধরতে যাবে মোড়ল মশাই, ঠিক তখন তার খুব কাছ থেকে কোথায় একটা খুক খুক করে শব্দ শোনা গেল। আশ্চর্য, আমার পেছনে পেছনে কেউ আসছে বলে মনে হলো। একটা কাশির শব্দ শুনতে পেলাম, কিন্তু আশেপাশে তো কেউই নেই। চাঁদের অল্প আলোয় চারপাশে যত দূর দেখা যায় তত দূর পর্যন্ত মোড়ল মশাই দেখলেন, কিন্তু কোথাও কেউ নেই। পকেটে টাকার ভার আর মাথায় একরাশ খুশি ভর্তি। মোড়ল মশাই আবার এগিয়ে গেলেন। ঠিক এমন সময় আবার সেই কাশির শব্দটা শোনা গেল, আর তার সঙ্গে সঙ্গে পিছনের দিক থেকে কে যেন বলে উঠল, আমার মুরগিটা দিয়ে যা, আমার মুরগিটা দিয়ে যা, দিয়ে যা বলছি, আমার মুরগিটা দিয়ে যা, আমার মুরগিটা দিয়ে যা বলছি। কথাটা শোনা মাত্রই থ হয়ে দাঁড়িয়ে পড়ল মোড়ল মশাই। সে আর পিছনের দিকে তাকালো না। তার মেরুদণ্ড দিয়ে যেন একটা ঠান্ডা রক্ত জল করা স্রোত ধীরে ধীরে নিচের দিকে নেমে গেল। আজ থেকে প্রায় বছরখানেক আগে সেই তান্ত্রিকের বলা সমস্ত কথা এক লহমা যেন মনে পড়ে গেল তার। মনে রাখিস, এই মুরগির শরীর থেকে মাংস একটুখানি কেটে নিয়ে যে কোনো মাংসের সঙ্গে এই মাংস মিশিয়ে খাইয়ে দিতে পারলেই হলো। মাত্র 3 দিনের মধ্যেই কাজ হয়ে যাবে। প্রথম দিন না হলেও তৃতীয় দিনে হবেই। আর একবার যদি ওই আত্মা কারোর পিছনে পড়ে তাহলে কেউ তাকে বাঁচাতে পারবে না। মোড়ল মশাইয়ের মনে পড়ে গেল আনন্দর মৃতদেহটার কথা, তার হাঁ করে থাকা মুখের কথা। সদাশিবের মৃতদেহটা তো সে দেখেছিল, শুধু বিশুর মৃতদেহটা সে দেখতে পায়নি। পিছন থেকে পায়ের শব্দটা একটু একটু করে সামনের দিকে এগিয়ে আসতে লাগলো, আর তারপর সে শুনতে পেল সেই একই স্বরটা, আয় আয় আমার লক্ষ্মী, চলে আয় আমার কাছে ফিরে, যে তোকে রেখেছে ধরে, বেরিয়ে আয়, বেরিয়ে আয় তার সব বাঁধন ছিঁড়ে। মোড়ল মশাইয়ের মনে পড়তে লাগলো কাল রাতে সে মাংস খেয়েছিল, ভবানী রানা মাংস। কিন্তু কিন্তু সে বুঝতে পারেনি ভবানী মাংসের মধ্যেই তান্ত্রিকের সেই পিশাচ সিদ্ধ করা কালো মুরগির কাটা মাংসের একটা টুকরো।
মোড়ল কিছুই বুঝে উঠতে পারল না, কিন্তু ঠিক সেই মুহূর্তেই অন্ধকারের জঙ্গলের ভিতর থেকে দুটো চোখ একভাবে লক্ষ্য করে রইল তার দিকে। সেই বুড়োটা পায়ে পায়ে হেঁটে এগোতে লাগলো। মোড়লের কোথাও যাওয়ার পথ নেই। ঠিক সেই সময় জঙ্গলের ভিতর থেকে ভবানী যেন অল্প হেসে বলে উঠল, এইবার মোড়ল মশাইয়ের পকেটে থাকা সমস্ত টাকাই আমার। আমাকে দিয়ে এইসব কাজ করিয়েছিস, হ্যাঁ? এখন ওই টাকা নিয়ে আমি এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব। আমায় আর কে পায়? ভবানী অপেক্ষা করল মোড়ল মশাই চিৎকারের জন্য। আর তারপরে মুরগির ডাকের শব্দটা শুনি সে অন্ধকার থেকে বেরিয়ে এলো যখন, তখন পথের উপরটা ভেসে যাচ্ছে মোড়ল মশাইয়ের রক্তে। মোড়লের সেই ক্ষত বিক্ষত নিথর দেহ আর চারদিকে ছিটকে থাকা রক্ত দেখে ভবানীর বুকের ভিতরটাও হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। টাকার থলেটা আঁকড়ে ধরে শিউরে উঠে সেও ভাবতে লাগলো, তবে কি এবার তার পালা? আজ আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, আনন্দর বন্ধুর নাম কি ছিল? সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে উল্লেখ করব। তবে যারা উত্তর দেবেন তারা কোথায় থেকে আমাদের গল্প শুনছেন এবং আপনাদের নাম সেটা কমেন্টে নিশ্চয়ই লিখবেন। অনেকে লিখছেন না, তাই দয়া করে লিখবেন। খোঁড়া কেউটে স্টেশন গল্পে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নাম: পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মানবাজার 2 নম্বর ব্লকের বড়বাজার থানার অন্তর্গত দিঘির গ্রাম পঞ্চায়েতের চিরুগোড়া গ্রাম থেকে বলেছে সত্যজিৎ মাহাতো, ব্যারাকপুর থেকে বলেছে অর্পণ, গুয়াহাটি থেকে বলেছে রত্না গুহ, মিশর থেকে বলেছে মাইনুল শেখ, ব্যাঙ্গালোর থেকে বলেছে দীপঙ্কর বর্মন, পানিহাটি সোদপুর থেকে বলেছে ডালিয়া দাস, মুম্বাই থেকে বলেছে স্বপ্নীল, উত্তর 24 পরগনা রামেশ্বরপুর থেকে বলেছে রিঙ্কু দেবনাথ মণ্ডল, মগরাহাট খানকার বাজার থেকে বলেছে রাকিবুল, চণ্ডীপুর তালতলা থেকে বলেছে বাসুদেব শীল, কালাগাছিয়া পাঁচুলা হাওড়া থেকে বলেছে যাদব, বারাসাত থেকে বলেছে অমিতা ঠাকুর, আলিপুরদুয়ার থেকে বলেছে খগেন বর্মন, দমদম ক্যান্টনমেন্ট থেকে বলেছে সৌমেন গৌরব বিশ্বাস, নন্দীগ্রাম থেকে বলেছে আক্তার খান, কলকাতা থেকে বলেছে প্রদীপ, মুর্শিদাবাদ বহরমপুর থেকে বলেছে হিরণ সরকার, উত্তর 24 পরগনা মধ্যমগ্রাম থেকে বলেছে সমীর সরকার, মনুষ্যী বাঁধপাড়া থেকে বলেছে নিতাই মালিক, উত্তর 24 পরগনা খড়মপুর থেকে বলেছে মুন্না সাহাজি, সীমন্তপুর থেকে বলেছে প্রদীপ, দক্ষিণ 24 পরগনা ভাঙড় গঙ্গাপুর কলকাতা লেদার কমপ্লেক্স থেকে বলেছে হেমন্ত মণ্ডল ও তার ছেলে সার্থক মণ্ডল ও তার স্ত্রী সুষমা মণ্ডল ও তার বাবা মায়ের নাম অনিল মণ্ডল ও পুষ্প মণ্ডল, মদনপুর থেকে বলেছে রত্না সরকার ও বাবু, সুরাট থেকে বলেছে শেখ হাসান, বাংলাদেশ নরন্দি বাজার জামালপুর ময়মনসিংহ থেকে বলেছে শেখ ফরিদ আহমেদ এবং তার মেয়ে নুসরাত আহমেদ ফারিয়া, বারাইপুর জেলের কাছ থেকে বলেছে শঙ্কর মণ্ডল ও তার মেয়ের নাম পূজা মণ্ডল ও তার স্ত্রীর নাম টুম্পা মণ্ডল ও তার বাবা মায়ের নাম দীপক মণ্ডল ও বন্দনা মণ্ডল এবং শুভঙ্কর মণ্ডল ও দেবশ্রী মণ্ডল, পূর্ব মেদিনীপুর থেকে বলেছে গণেশ দাস, মিঠু দাস ও তার মেয়ে রিয়া দাস ও তার ছেলের নাম রনিত দাস, মহারাষ্ট্র থেকে বলেছে বিশ্বজিৎ বর্মন ও তার স্ত্রী শিপ্রা বর্মন, কিন্তু তাদের গ্রামের বাড়ি হচ্ছে কোচবিহার মাথাভাঙা। হারানাথ রবিন সঠিক উত্তর দিয়েছে। যারা যারা উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরটি হলো দুর্গা।